পুরোপুরি নেভানো যায়নি কার্গো কমপ্লেক্সের আগুন। ফ্লাইট চালু হলেও শিডিউল ঠিক হতে সময় লাগবে। ম্যানুয়াল ব্যবহারে নবনির্মিত আমদানি টার্মিনাল তালিকায় না থাকায় কোনো দলকেই দেয়া যাচ্ছে না শাপলা প্রতীক। সিলেটে বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল, শুধু আইনের কাছে জবাবদিহি করবে ইসি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫% বাড়াতে অর্থ বিভাগের সম্মতি। এই আদেশ ১ নভেম্বর কার্যকর হওয়ার কথা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৮ ঘন্টার আগুনে পুড়ে ছাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা যাবে, আর ৯ নম্বর গেট দিয়ে ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকালেও কার্গো কমপ্লেক্স থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের লেলিহান শিখায় ভস্ম আমদানি করা শত শত কোটি টাকার নানা পণ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পুরো কার্গো ব্যবস্থাপনা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, বিমান, সেনা, নৌবাহিনী ও এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ফাইটারদের লেগে যায় প্রায় ৮ ঘন্টা। এ ঘটনায় তদন্তে কার্গো কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, জানাবেন আগুন পুরোপুরি নির্বাপন সম্পন্ন হয়েছে কিনা, তদন্ত কমিটি কি কার্গো কমপ্লেক্সে কাজ শুরু করেছে কিনা? শাফিন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি। আবার পেছনেই রয়েছে কার্গো কমপ্লেক্সটি, সেখানে যদি দেখাই এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে কিছুটা ধোঁয়া কুণ্ডলে এখনো দেখা যাচ্ছে। যদিও আগের মতো সেরকম ভয়াবহ যে আগুনের ছাপ সেটি হয়তো নেই, কিন্তু তারপরে আমরা সকাল থেকে দেখেছি কিছুক্ষণ হয়তো ধোঁয়ার পরিমাণ হয়তো কিছুক্ষণ বাড়ছে, কিংবা কিছুক্ষণ পরে আবার কমে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু নির্বাপন করা সম্ভব হয়নি। আমরা সকাল থেকে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা গত রাত থেকেই তারা আসলে মূলত আপ্রাণ চেষ্টা করছেন পুরোপুরি যে অগ্নিকাণ্ডের বাকি যে আগুনের পরিস্থিতি রয়েছে সেটিকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে তারা কাজ করেছেন। যদিও সকাল থেকে আমরা দেখেছিলাম সেনাবাহিনীরও টিম ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে ফায়ার সার্ভিসেরও নতুন কিছু ইউনিট এসেছে এবং তাদের গতি আগের থেকে বেড়েছে। তবে হয়তো আশা করা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই অগ্নিকাণ্ডের যে বাকি অংশটুকু রয়েছে সেটি হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে, পুরোপুরি নির্বাপন হবে। তবে মূলত যেহেতু আপনি জানেন যে কার্গো কমপ্লেক্সের ভিতরটায় বেশ কিছু গুদামজাত বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে, সেই সকল পণ্যের বিভিন্ন জায়গাগুলোতে আসলে কিছু ক্ষেত্রে কেমিক্যাল কিংবা গার্মেন্টস পণ্য রয়েছে। ফলে সেই জায়গাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছে সেখানে পানি ছেটানো সেটা কিছুটা দুঃসাধ্য হয়েছে। ফলে সেই জায়গায় তারা কিছু ক্ষেত্রে দেয়াল ভেঙে, কিছু ক্ষেত্রে তারা অনেকটা ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে পানি দিয়ে তারা চেষ্টা করছেন যাতে করে দ্রুত পুরোপুরি যাতে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, আগুন নির্বাপন করা যায়। এর পাশাপাশি যদি বলি, আপনি জানেন নিউজের শুরুতেই বলেছিলেন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন কিভাবে এখানে এই অত্যন্ত সুরক্ষিত এই কার্গো কমপ্লেক্সে কিভাবে আগুনের ঘটনা ঘটেছে কিংবা এত বিস্তৃতি লাভ করেছে সেই বিষয়েও জানার জন্য মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি একটু ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য, অর্থাৎ এই যে কার্গো কমপ্লেক্সে প্রায় কয়েক হাজার কোটি
টাকার পণ্য মজুদ ছিল কিংবা বিদেশ থেকে আমদানি করা পণ্য ছিল, সেই সকল পণ্য কি পরিমাণ পুড়ে ছাই হয়েছে, কি পরিমাণ নষ্ট হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটিও নিরূপণের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা এখানে কোনো কমিটিকে, যে দুটি কমিটি গঠন করা হয়েছে সেটি কোনো কার্যক্রম কিন্তু আমরা এখনো পর্যন্ত এই যে কার্গো কমপ্লেক্স এখানে কিন্তু এখনো তাদের কোনো কার্যক্রম দেখিনি। হয়তো সময় বাড়ার সাথে সাথে কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিরূপণের পরেই হয়তো তারা এখানে আসবেন এবং তাদের যে তথ্য অনুসন্ধান সেটি হয়তো করবেন। তবে এখন পর্যন্ত তারা কেউ এখনো ঘটনাস্থলে এসে পৌঁছাননি। শাফিন, ফয়সাল, আপনাকে ধন্যবাদ। 6 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়। তবে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়, যদিও দিবগত রাত 1টা থেকে অপরিবর্তিত পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো। শনিবার বিকেল 3টা থেকে প্রায় 6 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিমান অবতরণ করে চট্টগ্রাম, সিলেট ও কলকাতার বিমানবন্দরে। ফলে সেখান থেকে ঢাকায় আসা বা গন্তব্যে যাওয়া নিয়েও পড়তে হয় ভোগান্তিতে। চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামী মানুষজন। এখনও এয়ারপোর্টে বিমানের অপেক্ষায় রয়েছেন কয়েকশো যাত্রী। অনিশ্চিত তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। ফ্লাইট কর্তৃপক্ষও জানাতে পারছে না কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে শিডিউল। এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। জানাবে যে ফ্লাইটগুলো কি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কিনা, যারা আটকা পড়েছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন? ভোগান্তি চরমে, তবে কিছুটা হলেও কমেছে গতকালের তুলনায়। গতকাল যখন তারা অপেক্ষা করছিলেন তারা জানেননি যে কখন তারা তাদের গন্তব্যে ছেড়ে যেতে পারবে তাদের বিমান। তবে আজ সেই সমস্যার সমাধান হয়েছে কিছুটা। তারা অন্তত জানতে পারছেন যে তাদের বিমান কখন ছাড়বে, এবং সেই সব যাত্রী আমি যদি দেখি এই যে লাইনটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু গতকাল যারা রাত 9টার আগে যে বিমানগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু তারা যেতে পারেনি। আজ সকাল থেকে সেই বিমানগুলো ছেড়ে যাচ্ছে, এবং আমরা এখনো দেখছি যে কিছু কিছু বিমান যেটি হয়তো সকাল 10টায় ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটি 11টা 25-এ যাচ্ছে কিংবা যাবে, অথবা যেটি 11টায় ছেড়ে যাওয়ার কথা সেটি 12:30টায়, এবং চেন্নাইয়ের যেটি 10:30টায় যাওয়ার কথা সেটি দুপুর 1টায় যাবে। অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার যে বিপর্যয় সেটি কিন্তু আছে, সেটি কাটিয়ে উঠতে নিশ্চয়ই সময় লাগবে। এবং আমরা দেখছিলাম অনেকেই বলছিলেন এই যে শিডিউল বিপর্যয় যে হলো সেটি বিমান কর্তৃপক্ষ অর্থাৎ যেই সব এয়ারলাইন্সের কাছ থেকে তারা টিকিট নিয়েছিলেন তারা বিস্তারিত তাদেরকে গতকাল জানাননি, এবং অনেকেই গতকাল থেকে যে কারণে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার পালা হয়তো শেষ হয়ে যাবে। তবে আমরা দেখছি গতকাল রাতে যেসব বিমান শিডিউল বিপর্যয়ের কারণে যেতে পারেনি কিংবা বন্ধ ছিল সেইগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আজ যে কোনো সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি, আপনি যেমন বলছিলেন 9টা 15 প্রথম বিমানটি অর্থাৎ বন্ধ থাকার পর 6 ঘন্টা বন্ধ থাকার পর সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, কিন্তু তারপরেও আমরা দেখেছি রাত 10টা 11টা কিংবা 12টারও কিছু বিমান সেগুলো কিন্তু ছেড়ে যায়নি, এবং সেগুলো আজ ছেড়ে যাচ্ছে। এবং এই যে শিডিউল বিপর্যয় সেটি কাটিয়ে উঠতে নিশ্চয়ই একটু সময় লাগবে, এবং যাত্রীরা অপেক্ষা করছিলেন। তবে সেই অপেক্ষার এই বিষয়টি অন্তত তারা জানতে পারছেন যে কতক্ষণ পর ছেড়ে যাবে, যে কারণেই সেই যে ভিড়ভাট্টা সেটি কিন্তু নেই। তারা জানেন যে যেটি 12টায় যাওয়ার কথা সেটি বিকাল 4টায় যাবে, যে কারণেই এই যে 4 ঘন্টার একটি সময় তারা পাচ্ছেন সেটি আগেভাগেই অনেকেই জেনে যাচ্ছেন কোনো না কোনো উপায়ে, যে কারণে সেই সিদ্ধান্ত নিয়েই তারা পরবর্তীতে বিমানবন্দরে আসার চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখেছি যে যাত্রীদের কিন্তু অন্যান্য সময়ে যে স্বাভাবিক অবস্থান, এই যে টার্মিনাল গেটের, আমি যে 4 নম্বর গেটে আছি কিংবা সামনে 5 নম্বর গেট 6 নম্বর গেট, অন্যান্য সময় যে পরিমাণ মানুষজন এখানে থাকে তার চাইতে অন্তত 2 থেকে 3 গুণ মানুষ এখন অবস্থান করছেন। বিশেষ করে যারা গ্রাম থেকে এসেছেন কিংবা এখানে হোটেলের ব্যবস্থা করতে পারেনি তারা কিন্তু আশেপাশে অবস্থান নিয়ে আছেন, যে কারণেই এত সব মানুষ এখানে দেখা যাচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর দেখা গেছে, এবং আপনি জেনে থাকবেন যে গতকালের যে ঘটনা সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই শঙ্কা শুধু বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার নয়, সেই শঙ্কা তাদের এই যে বিদেশের জীবনযাত্রা তাদের শুরু হলো কিংবা অনেকে নতুন করে যাচ্ছেন সেটি তারা শঙ্কার কথা বলছেন।
এই নতুন বাংলাদেশ কতটা বা ভালো থাকবে এমন নানান সংখ্যা আছে। আমরা যদিও জানি যে এখন পর্যন্ত বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই সব কমিটি নিশ্চয়ই এমন কিছু জানাবেন, সেইগুলো জেনে নিশ্চয়ই এইসব যাত্রী যারা শঙ্কা প্রকাশ করছিলেন তারা নিশ্চয়ই সন্তোষ প্রকাশ করবেন এবং নিশ্চয়ই ভালো হবে তাদের যাত্রা। তারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন। অহন, আপনাকে ধন্যবাদ। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়, শুধু আইনের কাছে জবাবদিহি করবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনে দায়িত্বে থাকতে পারবে না বলেও জানিয়েছেন ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশন সেটিকে স্বাগত জানায় এবং আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যেই প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। দর্শক, আমরা দেখছিলাম যে ইসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন যে বিধি অনুযায়ী আসলে প্রতীক দেওয়া হবে। দলীয় প্রতীক পছন্দের শেষ দিন আজ। শাপলায় এখনো অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখনো নির্বাচন কমিশনে আছেন। সেখানে সহকর্মী লাভলি বিথি রয়েছেন, তার কাছ থেকে আরও জানার চেষ্টা করব। বিথি, এনসিপি প্রতিনিধি দলে কারা কারা আছেন জানাবেন। আর আমরা তো শুনলাম সিলেটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বললেন যে এখানে সংবিধান এবং বিধিমালা অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তো আজকে আসলে কি পরিস্থিতি নির্বাচন কমিশনে, এনসিপির নেতারা কি বলছেন? 11টার দিকে এনসিপি 4 সদস্যের প্রতিনিধি দল আসছে। সেখানে খালিদ পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, খালিদ এবং মুসা, এই 4 জন এসেছে। যেহেতু আজকে শেষ দিন এবং আজকের মধ্যেই কোনো একটি প্রতীক বেছে নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশন থেকে, তো সেইটার জবাব দিতেই মূলত এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল এসেছে। এবং এনসিপি যেমনটা বলছিলেন যে অনড়, যে তাদেরকে সাপ্লাই দিতে হবে, সাপ্লাই না দিলে তারা আন্দোলনে নামবে, কোনো রকম যুক্তি তারা শুনবে না। যদিও তারা কিন্তু বলছেন গত 3-4 মাস ধরে কোনো রকম ভ্যালিড যুক্তি তারা দেখাতে পারেনি নির্বাচন কমিশন। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবের সাথে যেহেতু বৈঠকটি হচ্ছে, এখানে যদি কোনো রকম সিদ্ধান্ত উপনীত হতে না পারে, সময় বাড়াবে কিনা বা তাদেরকে দেয়া হবে কিনা বা কি করবে, এসে নিজের পদ্ধতিতে নিজের উদ্যোগে কোনো প্রতীক দিবে কিনা, এইসব নিয়ে মূলত কথাবার্তা চলবে। এবং যদি কোনো রকম সিদ্ধান্ত আসতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সাথে একটি কমিশন সভা হবে অভ্যন্তরীণ। সেই সভায় নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে। কারণ যদি নিজস্ব উদ্যোগেও কোনো প্রতীক দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু কমিশনের সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একটু ব্যাখ্যায় যাই, যেহেতু বলা হয়েছিল যে আরবীয় সংবিধান, জাতীয় প্রতীক নীতিমালা, জাতীয় প্রতীক আইন, এই সব কিছুর কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। তবে এখানে কিন্তু আরেকটি সুযোগ আছে, যেহেতু ইলেকশন কমিশনের হাতে প্রতীক বাড়ানো কমানোর ক্ষমতা কিন্তু আছে। অর্থাৎ আগে 115টি ছিল, এবার 115টির তালিকা করা হয়েছে। কমিশন যদি চায়, কমিশনের যে তফসিল, যে 115টি প্রতীকের যে তফসিল আছে, চাইলে কিন্তু সেখানে শাপলা প্রতীক চাইলে বা যে কোনো প্রতীক কিন্তু তারা অন্তর্ভুক্ত করতে পারে। সেক্ষেত্রে হয়তো একটি সংশোধন করে আইন মন্ত্রণালয় আবার ভেটিংয়ের জন্য যাবে, আইন মন্ত্রণালয় ভেটিং শেষ করে যদি আবার ইলেকশন কমিশনের কাছে পাঠায়, সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারে। আইনি বা সাংবিধানিক কোনো বাধা কিন্তু নেই। তবে হ্যাঁ, শাপলাকে কিন্তু আমরা ক্ষমতার প্রতীক বা কখনো কখনো এই জিনিসটাও কিন্তু কাজ করে যে কোনো একটি প্রতীক মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় গিয়ে হচ্ছে খুব করে প্রভাব ফেলতে পারে। শাপলা হচ্ছে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে শাপলা প্রতীককে ব্যবহার করা হয়। আমাদের এনআইডিতে আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভবনে ওখানে শাপলা প্রতীক ব্যবহার করা। অর্থাৎ শাপলা এই শুধুমাত্র এই বিষয়গুলোকেও কিন্তু বিবেচনা করছে নির্বাচন কমিশন, এবং এইসব বিষয় বিবেচনা করে কিন্তু তারা শাপলাকে অন্তর্ভুক্ত করেনি। তবে যদি বলা হয় যে শাপলা আইনি কোনো বাধা আছে কিনা, শাপলা প্রতীক আবার নতুন করে অন্তর্ভুক্ত, সেটা কিন্তু আইনি কোনো বাধা কিন্তু নেই। তারপরে নিশ্চয়ই সবকিছু ভেবে সবকিছু সিদ্ধান্ত নিয়ে কমিশন তারপরে আলোচনা করে তারপরে একটি সিদ্ধান্ত নেবে কমিশন।
বেথি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা সেই সিদ্ধান্ত এবং আলোচনার ফলাফল নিয়ে। জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে, এমনটা ভাবছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন অনেকটাই ব্যর্থ বলে মনে করছেন তারা। বলেছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ। একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদে দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। অনিশ্চয়তা, উৎকণ্ঠা, হামলা, সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ। তবে সংলাপে অংশ নেয়া ৩৩ দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে ২৪টি। সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপি। স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী ৪ দলও যায়নি অনুষ্ঠানে। এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বাংলাদেশের নবজন্ম হিসেবে দেখছেন। এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের। ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত, তো দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো। তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো 1993 সালে। তো এখন 30 বছর পরে ওই সংবিধানের ফলাফল কি? পুতিন। খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে। বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি। তো ওনারা যখন লিখছেন তখন এই 2/3 আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন। জুলাই সনদে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং হচ্ছে মানবিক মর্যাদার কথা বলা আছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন, আবার 150-এর 2-এ 7ম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন। তো দুটো জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তার সংবিধানের জায়গায় থাকবে না। এইটা ৭১ আর 24 করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল। তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার 2টা ভূমিকা থাকবে। সো লেটস সে প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে। যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দেই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে হয়। প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল, তারপরে কিছু। আমাদের ওইটা সব মানে দুনিয়ার প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে তো খেসারত আমাদের আরো 20-25 বছর ধরে দিতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। দেশে অস্থিতিশীলতাটা বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। টানা 8 দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2,000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করেন এই সম্মতিপত্রে। শর্তগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করা হবে। বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। এছাড়া ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়। এই শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2,000 টাকা প্রদান করা হবে বলে সম্মতিপত্র তুলে ধরা হয়। 5% বাড়ি ভাড়া ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। গেল 8 দিন ধরে প্রায় সবাই থাকছেন খোলা আকাশের নিচে, অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। তবুও দাবি আদায়ে তারা অনড়।
11টার সময় আমার ছোট মেয়ে ফোন দিচ্ছে, আব্বু তুমি কোথায়? তখন আমি শহীদ মিনারে, আব্বু তোমার ভয় করবে না? না মা, অনেক স্যারেরা আছে, কোনো ভয় নাই। কিন্তু শিক্ষক হয়েও নিজেদের দাবি আদায়ে এমন রাত্রি যাপনের অভিজ্ঞতা বলতে গিয়ে গলা ধরে আসে গোপালগঞ্জের আইসিটি শিক্ষক মিজানুর রহমানের। সামান্য বেতনের চাকরিতে না চলে সংসার, না পারেন সামাজিকতা রক্ষা করতে। মিজানুর রহমানের মতো ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষক আজহারুল ইসলামের চোখেও কান্নার ঢল নামে। চাকরির টাকা দিয়ে আমি আব্বাকে একটা গেঞ্জি কিনে দেব, আমার মাকে একটা জামার কাপড় কিনে দিব, আমার দ্বারা সম্ভব হয় নাই। ক্লান্ত শরীরে কেউ ঘুমিয়ে পড়েছেন, কারো চোখে রাজ্যের ঘুম, কিন্তু অনিশ্চিত জীবনের ভাবনায় ঘুম আসছে না। জাতিকে আমরা আলোকিত করব, কিন্তু আমরা থাকি অন্ধকারে। শিক্ষক মনে রাষ্ট্রের বোঝা হয়ে গেছে বর্তমানে, দেখা যাচ্ছে খাইতে গেলে গলা দিয়ে খাবার ঢুকে না। বেতন ও বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে আসছেন দীর্ঘদিন হলো। তাদের অভিযোগ, বাড়ি ভাড়া বাবদ সরকারি প্রস্তাব যথেষ্ট নয়। উনি যে টাকাটা হিসাব করলেন, এরপর আমাদের কর্মচারী যারা আছে তাদের তো 500, 600, 1000 টাকার উপরে আসে না। তাহলে এই টাকা দিয়ে কোথায় বাসা পাওয়া যাবে? হয় প্রজ্ঞাপন, নতুবা আমাদের মরণ। 20% থেকে 15-20 আমরা নেব না। দাবি আদায়ে শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি চলছে 2 দিন হলো। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। আজকে 2 দিন যাবত আমরা অনশনে আছি, আমরা না খাই, আমাদের অনেকে অসুস্থ আছে। আমার যে অভিজ্ঞতা, আমি কাকে দেবো, কিভাবে দেবো? কোন ছাত্রকে দিতে গেলেও তো আমার শারীরিক সে সক্ষমতা লাগবে। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষকদের নেতা। আমাদের এই দাবিটা এক সময় আর এই 3টা দাবিতে সীমাবদ্ধ থাকবে না, হয়তো আমরা এক দফা এক দাবি জাতীয়করণে আমরা দাবিতে চলে যেতে পারি। শিক্ষকদের প্রত্যাশা, অচিরেই দাবি পূরণ করে তাদেরকে শ্রেণীকক্ষে ফেরত পাঠাতে উদ্যোগী হবে সরকার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি হলেও ইসরায়েলে থামেনি বেনিয়ামিন নেতানিয়াহুর বিক্ষোভ। শনিবার রাজধানী তেল আবিব ও জেরুজালেমে সরকার পতনের দাবিতে আন্দোলন করেছে সাধারণ ইসরায়েলিরা। এ সময় সব জিম্মির মরদেহ ফেরত পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেন তারা। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। এবার ইয়েমেনের উপকূলে মিসাইল হামলার শিকার এলএনজি বোঝাই একটি ট্যাঙ্কার। বিস্ফোরণের পর আগুন ধরে যায় জাহাজটিতে। এ ঘটনায় নিখোঁজ 2 নাবিক, বাকি 24 জনকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। ওমান থেকে জিবুতির দিকে যাচ্ছিল ক্যামেরুনের পতাকাবাহী নৌযানটি। এডেন উপসাগরে থাকা অবস্থায় হঠাৎ আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। সাথে সাথে ঘটে বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন। এতে জাহাজটির 15% ক্ষতিগ্রস্ত হয়। নিখোঁজ 2 নাবিকের সন্ধানে এখনও চলছে অভিযান। হামলার ঘটনায় বরাবরের মতো সন্দেহের তীর হুতিদের দিকে, তবে দায় অস্বীকার করেছে গোষ্ঠীটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।